তুমি কি কখনো এমন ম্যাচ খেলেছো যেখানে তোমার টিমে একের পর এক লেজেন্ডারি প্লেয়ার থাকার পরও অপোনেন্টের অদ্ভুত একটা ফরমেশনের কাছে পুরো টিম অসহায় হয়ে যায়? সমস্যাটা সবসময় প্লেয়ারের রেটিং বা স্পিডে নয়, অনেক সময় সঠিক ফরমেশনই পুরো ম্যাচের নিয়ন্ত্রণ বদলে দেয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আজকের এই ফরমেশনগুলোর কয়েকটা এতটাই আন্ডাররেটেড যে বেশিরভাগ প্লেয়ার এগুলো ব্যবহারই করে না, কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারলে এগুলো দিয়ে তুমি পজিশন কন্ট্রোল করতে পারবে, অপোনেন্টের অ্যাটাক বন্ধ করতে পারবে, এমনকি ম্যাচের শেষ মুহূর্তেও তাদের ডিফেন্স ভেঙে দিতে পারবে। আজ দেখাবো DLS 26-এর টপ 5 আন্ডাররেটেড ফরমেশন। আর নাম্বার 1 ফরমেশনটা হয়তো তোমার পুরো গেম প্লের ধরনই বদলে দিতে পারে। চলো শুরু করি। নাম্বার 5, 4, 2, 3, 1। এই ফরমেশনের সবচেয়ে বড় শক্তি স্পিড নয়, পজিশন কন্ট্রোল। তুমি যদি এমন একজন প্লেয়ার হও যে বল পায়ে রেখে ধীরে ধীরে প্রতিপক্ষের ডিফেন্স খুলতে পছন্দ করো, তাহলে 4, 2, 3, 1 তোমার জন্য দারুণ একটি অপশন। এখানে অযথা লম্বা থ্রু বল কিংবা বারবার উইং থেকে ক্রস করার দরকার নেই। তোমার কাজ হবে ছোট ছোট পাসের মাধ্যমে প্রতিপক্ষকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো। দুই ডিফেন্সিভ মিডফিল্ডারের মধ্যে পাস আদান প্রদান করে মাঝখানে একটি পাসিং ট্রায়াঙ্গেল তৈরি করবে। এরপর সুযোগ পেলেই বল পৌঁছে দেবে অ্যাটাকিং মিডফিল্ডারের কাছে। আর এখানেই আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। প্রতিপক্ষের কোনো ডিফেন্ডার যদি সামান্য সামনে বেরিয়ে আসে, ঠিক সেই সময় অ্যাটাকিং মিডফিল্ডার থেকে স্ট্রাইকারের দিকে থ্রু পাস দিতে হবে। এই ফরমেশনে এমন মিডফিল্ডার প্রয়োজন যে টাইট স্পেসের মধ্যেও দ্রুত টার্ন করতে পারে এবং নির্ভুল পাস দিতে পারে। এই জায়গায় পেদ্রিয়ের মতো টেকনিক্যাল ও অ্যাজাইল প্লেয়ার দারুণ কাজে আসবে। ডিফেন্সের সময় দুই ডিফেন্সিভ মিডফিল্ডার মাঝখানের জায়গাটা বন্ধ করে দেবে, ফলে অপোনেন্টের জন্য সেন্ট্রাল এরিয়া দিয়ে সরাসরি আক্রমণ করা কঠিন হয়ে যাবে। তবে এর একটা দুর্বল দিক আছে। 4-3-3 টিআরের মতো উইং বেসড ফরমেশন তোমাকে দুই পাশ দিয়ে চাপ দিতে পারে, কারণ 4-2-3-1 ডিফেন্সিভ শেপ মাঝখানে তুলনামূলকভাবে বেশি কম্প্যাক্ট। নম্বর 4, 3-4-2-1। এবার আসি এমন একটি ফরমেশনে যেটা বিশেষ করে তাদের জন্য ভয়ঙ্কর যারা শুধু স্পিডি স্ট্রাইকারের দিকে লং বল পাঠিয়ে অ্যাটাক করতে ভালোবাসে। 3-4-2-1-এর আসল শক্তি লুকিয়ে আছে উইং ব্যাকদের মধ্যে। এখানে সাধারণ মিডফিল্ডার ব্যবহার করলে চলবে না, তোমার প্রয়োজন দ্রুতগতির ফুল ব্যাক বা উইং ব্যাক যারা এক মুহূর্তে ডিফেন্স থেকে অ্যাটাকে চলে যেতে পারে। হাকিমি/মেন্ডেজের মতো স্পিডি প্লেয়ার এই রোলে ব্যবহার করা যেতে পারে। ডিফেন্সের সময় তোমার উইং ব্যাক দুজন নিচে নেমে আসবে, তখন 3 জন সেন্টার ব্যাকের সঙ্গে মিলে প্রায় 5 জনের একটি ডিফেন্সিভ লাইন তৈরি হবে। অর্থাৎ অপোনেন্টের জন্য তোমার শেষ লাইন ভেদ করা অনেক কঠিন হয়ে যাবে, কিন্তু বল রিকভার করার পরই পুরো পরিস্থিতি বদলে যাবে। উইং ব্যাককে দ্রুত বল দেবে, সে সামনে উঠে গিয়ে ডায়াগোনাল পাস খেলবে দুই অ্যাটাকিং মিডফিল্ডারের দিকে, আর এই দুইজন থাকবে স্ট্রাইকারের ঠিক পেছনে। এখানে মূল বিষয় হলো ট্রানজিশন স্পিড। তবে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, মিডফিল্ডে অযথা বল হারানো যাবে না, কারণ তখন তোমার উইং ব্যাক দুজন অনেকটা সামনে থাকবে এবং তাদের পেছনে বড় জায়গা তৈরি হয়ে যাবে। তাই প্রথম পাসটাই নিরাপদ হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। নম্বর 3, 4-1-2-3 ডিফেন্সিভ সেটআপ। এবার এমন একটি ফরমেশন যেটা বিশেষভাবে কাজে আসবে ম্যাচের শেষ দিকে লিড ধরে রাখার সময়। ধরো তুমি 80 মিনিটে 1-0 গোলে এগিয়ে আছো। এখন তোমার সবচেয়ে বড় কাজ হলো অযথা ঝুঁকি না নিয়ে ম্যাচটা নিয়ন্ত্রণ করা। এক্ষেত্রে 4-1-2-3-এর ডিফেন্সিভ ভার্সন হতে পারে দারুণ একটি সলিউশন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার হলো একদম দ্বীপে থাকা ডিফেন্সিভ মিডফিল্ডার। রড্রি কিংবা কাইসেদোর মতো প্লেয়ার এই রোলে অনেক কার্যকর হতে পারে। তাদের কাজ হবে ডিফেন্সিভ লাইনের সামনে থেকে বিপজ্জনক জায়গাগুলো বন্ধ করা এবং অপোনেন্টের ফরওয়ার্ডদের বক্সের সামনে সহজে বল নিতে না দেওয়া, কারণ তারা যদি ওই জায়গায় জায়গা পেয়ে যায় তাহলে লং রেঞ্জ শট নেওয়ার সুযোগ তৈরি হয়ে যায়। বিল্ড আপের সময় নিজের ডিফেন্সিভ এরিয়া থেকেই অ্যাটাক শুরু করবে ডিফেন্সিভ মিডফিল্ডার। বল নিয়ে দুই ইন্টেরিয়ার মিডফিল্ডারের কাছে পাস করবে, এরপর তারা বলটা দুই উইংয়ের দিকে ছড়িয়ে দেবে। এর ফলে মাঠটা বড় হবে এবং অপোনেন্টের ডিফেন্সিভ শেপ ছড়িয়ে যাবে। এই পুরো অ্যাটাক হবে ধৈর্য নির্ভর, অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়ার দরকার নেই। তবে ক্লাসিক 4-2-3-1-এর বিরুদ্ধে সাবধান থাকবে। তোমার উইঙ্গাররা যদি ডিফেন্সে ফিরে সাহায্য না করে, তাহলে অপোনেন্ট উইংয়ের পাশে 2 জন প্লেয়ার নিয়ে সহজেই 2 ভার্সেস 1 পরিস্থিতি তৈরি করতে পারে।
নাম্বার 2, 5-3-2। এবার চলে এলাম এমন একটি ফরমেশনে যেটা লিড রক্ষা করার জন্য একেবারে ডিফেন্সিভ ওয়াল তৈরি করে দেয়। ফরমেশন 5-3-2। অপোনেন্ট যদি বারবার ক্রস করে অথবা বক্সের মধ্যে বল পাঠিয়ে সুযোগ তৈরি করতে চায় তাহলে এই সেটআপ অনেক কার্যকর হতে পারে, কারণ এখানে 3 জন সেন্টার ব্যাক থাকার কারণে বক্সের সামনে এবং আকাশপথে তোমার ডিফেন্সিভ প্রেজেন্স অনেক বেশি থাকবে। বিশেষ করে তোমার কাছে যদি প্রায় 2.06 মিটার উচ্চতার মতো কোনো শক্তিশালী সেন্টার ব্যাক থাকে তাহলে এই ফরমেশন তার জন্য একদম উপযুক্ত জায়গা। হাই বল মোকাবিলা করার ক্ষেত্রে তোমার ডিফেন্সিভ লাইন অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। অ্যাটাক করার সময় অবশ্য পরিকল্পনাটা খুব সহজ। নিজের বক্সের কাছাকাছি বল রিকভার করার পর সঙ্গে সঙ্গে ঝুঁকি নেবে না। প্রথমে একটু সময় দাও যাতে তোমার 2 স্ট্রাইকার সামনে স্পেসের দিকে রান করতে পারে। তারপর তাদের সামনে লং পাস পাঠিয়ে অপোনেন্টের অ্যাডভান্স ডিফেন্সিভ লাইনের পেছনে জায়গা তৈরি করার চেষ্টা করবে। মাঝের 3 জন মিডফিল্ডারের কাজ হবে সেকেন্ড বল এবং রিবাউন্ডের জন্য প্রস্তুত থাকা। তবে অপোনেন্ট যদি জয়স্টিক দিয়ে খুব ভালোভাবে স্পেস তৈরি করতে পারে এবং বক্সের সামনে দ্রুত ছোট ছোট টাচ দিয়ে তোমার ডিফেন্সকে নড়াচড়া করায় তাহলে লং রেঞ্জ শট থেকে বিপদ আসতে পারে। তাই এখানে অযথা সবাইকে নিয়ে প্রেস করার দরকার নেই। ফরমেশন ঠিক রাখো, ডিফেন্সিভ শেপ ধরে রাখো এবং অপোনেন্টের ভুলের অপেক্ষা করো। নাম্বার 1, 3-2-3-2। এবার সেই ফরমেশন যার জন্য হয়তো তুমি পুরো ভিডিওটা অপেক্ষা করছিলে, কারণ এটি শুধু ডিফেন্সিভ ফরমেশন নয়, এটা হলো ফুল অন অ্যাটাকিং সেটআপ। আমরা বলছি আক্রমণাত্মক 3-2-3-2 নিয়ে। এই ফরমেশনের সবচেয়ে বড় শক্তি হলো মাঠের মাঝখানে তৈরি হওয়া বিশাল অ্যাটাকিং প্রেজেন্স। বিশেষ করে সাধারণ 4-4-2 এর বিরুদ্ধে এটি বড় সমস্যা তৈরি করতে পারে, কারণ তোমার একসঙ্গে অনেকজন প্লেয়ার সামনে উঠে আসবে। ফলে অপোনেন্টের ডিফেন্ডারদের সামনে প্রশ্ন দাঁড়াবে কাকে মার্ক করবে। একজনকে ফলো করতে গেলে অন্যজন স্পেস পেয়ে যেতে পারে। আর ঠিক এখানেই এই ফরমেশনের আসল পাওয়ার। মিডফিল্ডে দ্রুত ছোট ছোট ট্রায়াঙ্গেল পাস খেলবে এবং প্রতিবার সামনে যাওয়ার জন্য নতুন পাসিং লেন খুঁজবে। তোমার অ্যাটাকিং এরিয়াতে একসঙ্গে অনেক প্লেয়ার থাকায় সামনে যাওয়ার জন্য সাধারণত একাধিক অপশন তৈরি হবে, কিন্তু এর জন্য তোমাকে কনস্ট্যান্ট প্রেসার বজায় রাখতে হবে। শুধু প্লেয়ার বেশি থাকলেই হবে না, তাদের মধ্যে দ্রুত পাস এক্সচেঞ্জ করতে হবে এবং এমটি স্পেসে বল পাঠাতে হবে। আর এবার আসি এই ফরমেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিকে। বেঞ্চে গর্ডন কিংবা বার্কোলার মতো দ্রুতগতির সাবস্টিটিউট রেখে দাও। তারপর ম্যাচের প্রায় ৭০তম মিনিটে তাদের মাঠে নামাও। এই সময়ের মধ্যে অপোনেন্টের সেন্টার ব্যাকদের এনার্জি অনেকটাই কমে যেতে পারে, আর তখন ফ্রেশ ও ফাস্ট প্লেয়ার দিয়ে কাউন্টার অ্যাটাক শুরু করলে তাদের ডিফেন্সিভ লাইনের পেছনে স্পেস কাজে লাগানো অনেক সহজ হয়ে যাবে। অর্থাৎ ম্যাচের শেষ দিকে তোমার অ্যাটাক আরো ডেঞ্জারাস হয়ে উঠবে। তবে এই ফরমেশন ব্যবহার করার সময় পুরো টিমের মুভমেন্ট নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি, কারণ এটি অত্যন্ত আক্রমণাত্মক সেটআপ। কিন্তু সঠিকভাবে ব্যবহার করতে পারলে অপোনেন্টের ট্রেডিশনাল ডিফেন্সিভ শেপ পুরোপুরি অস্বস্তিতে পড়ে যাবে। তাহলে আজকে আমরা দেখলাম DLS 26-এর 5টি আন্ডাররেটেড ফরমেশন। প্রতিটি ফরমেশনের কাজ আলাদা। কোনোটা পজিশন ধরে রাখার জন্য, কোনোটা উইং বেসড অ্যাটাক থামানোর জন্য, কোনোটা লিড ধরে রাখার জন্য, আর নাম্বার 1 ফরমেশন পুরোপুরি আক্রমণাত্মক গেম প্লের জন্য। এখন তোমার পালা। এই 5টির মধ্যে পরের অনলাইন ম্যাচে তুমি কোন ফরমেশন প্রথমে ব্যবহার করবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি তোমার গেম প্লে ইমপ্রুভ করতে সাহায্য করে তাহলে একটি লাইক দাও এবং DLS প্লেমেকার সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সামনে আরো এমন প্লেয়ার ও ট্যাকটিক নিয়ে আসছি যেগুলো সঠিক জায়গায় ব্যবহার করলে গেম প্লের পুরো চিত্রটাই বদলে যেতে পারে। তাহলে আজকের মতো এখানেই। মাঠে দেখা হবে